মা-বাবার চেয়ে নিরাপদ আশ্রয়স্থল পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। একমাত্র মা-বাবাই সন্তানের জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে চান। সন্তান যখন কোনো কঠিন বিপদে পড়েন অথবা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হন, তখন মা-বাবা আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানের জীবন তুমি দান করো। মা-বাবা তাদের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে, বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ নির্মাণে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে উজাড় করে দেন নিজেদের সমস্ত কিছু, এমনকি নিজে না খেয়েও সন্তানের মুখে খাবার তুলে দেন। আমরা প্রায় পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি একজন দিনমজুরির ছেলে বা মেয়ে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন অথবা বিসিএসে সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছে। বুঝাই যায় মা বাবা কতটা কষ্ট করেছেন তার এই সন্তানের জন্য। একটি পরিবারে মা বাবার চেয়ে দরদি আর কেউ হয় না। ঠিক তেমনি একটি দেশেরও মা বাবা রয়েছে। সে মা বাবা হচ্ছে সরকার, সরকার প্রধান, যে রাজনৈতিক দল সরকার গঠন করেছে সেই রাজনৈতিক দল। তাদের দেশপ্রেম, দেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা, দায়িত্ববোধ, নীতিবোধ, সততা, এগুলোর মাধ্যমেই জাতিকে গঠিত করে, জাতির ভবিষ্যৎ সুন্দর নির্মাণ করার ক্ষেত্রে এগুলোই ভূমিকা রাখে। অতীতের ইতিহাস আমরা বাদই দেই। অতীত নিয়ে আমাদের আর বলার তেমন কিছু নেই, কারণ অতীতও আমাদের তেমন সুন্দর কিছু আমাদের সামনে উপস্থাপন করেনি। সর্বশেষ আমরা যেই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি সরকার আনলাম, সরকার প্রধান আনলাম, যিনি শান্তিতে নোবেল বিজয়ী হলেন। সারা পৃথিবীতে উনি ওনার বক্তৃতা দিয়ে সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করেন সুন্দর নির্মাণের জন্য, পৃথিবীর পরিবর্তনের জন্য উনি ওনার বক্তৃতা রাখেন। সেই মানুষটি আজকে 14 মাস হয়ে গেল আমাদের দেশের দায়িত্বে। আমাদের দেশে কতটুকু শান্তি আনতে পেরেছে, কতটুকু আমাদের একতাবদ্ধ রাখতে পেরেছে, কতটুকু দেশের অর্থনৈতিক, উনি তো অর্থনীতিতে নোবেল পেয়েছেন, অর্থনীতির শৃঙ্খলার মধ্যে দিয়ে শান্তি, এই তো ছিল ওনার নোবেল প্রাপ্তি। সেই মানুষটি আমাদেরকে কতটা শান্তি দিতে পেরেছে, আমাদের অর্থনৈতিক শৃঙ্খলা কতটুকু দিতে পেরেছে। গত 14 মাসে উনি আমাদেরকে কতটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পেরেছে। এই প্রশ্নগুলো যদি একত্রিত করা হয়, সবগুলোর উত্তর একসাথে না হবে। উনিও অতীতের সরকারের মতো, সরকার প্রধানের মতো, মন্ত্রী পরিষদের সদস্যদের মতো বিদেশ সফর নিয়েই ব্যস্ত। প্রথমে বলা হয় 5 জন নিয়ে যাচ্ছেন, 7 জন নিয়ে যাচ্ছেন, তারপর দেখা যায় বিশাল লোটবহর, সেটা কখনো কখনো শহর উপরেও চলে যায়। আর বিশেষ করে ওনার সফর সঙ্গী হন ওনার ব্যবসার অংশীদার, ব্যবসার যারা ওনার পার্টনার, অথবা ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা চাকরিজীবী, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা হন ওনার সফর সঙ্গী। আপনি কি গ্রামীণ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দেশের দায়িত্ব নিয়েছেন, নাকি দেশের একজন প্রবীণ ব্যক্তি হিসেবে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে? এখনও আপনি গ্রামীণের বিভিন্ন ঋণ মকুবের ফিরিস্তি নিয়ে আসেন, এখনও আপনার আদম ব্যবসা করার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়, আপনার একটি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্সের প্রয়োজন হয়। দেশে এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় থাকতে আপনার প্রতিষ্ঠানের আরেকটি বিশ্ববিদ্যালয় করতে হবে কেন? আপনি তো এখন দেশের সরকার প্রধান, আপনি তো দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, আপনার আলাদা করে আরেকটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হবে কেন? লামিয়া মুর্শেদ নামে যেই মহিলা আপনার প্রতিটি রাষ্ট্রীয় সফরে, বিদেশ সফরে আপনার সফর সঙ্গী হন, তিনি কে? তিনি
যতটুকু জানা যায় উনি হচ্ছেন আপনার গ্রামীণ প্রতিষ্ঠানের কোনো একটি প্রতিষ্ঠানের উনি ঊর্ধ্বতন কর্মকর্তা। সেই পদে থাকা অবস্থায় উনি আপনার সাথে সরকারে কিভাবে থাকে এবং সরকারের এই সফর সঙ্গী উনি কিভাবে হয়? লোভ বড় কঠিন একটি বিষয়, এবং এই লোভের কারণে পৃথিবীর অনেক বড় বড় বীর বিক্রমও মাটির সাথে মিশে গেছে। ইতিহাস তাদেরকে এখন ধিক্কার জানায়। তাদের নাম উচ্চারণের সাথে সাথে ঘৃণায় মানুষের মন ভরে যায়। আপনি কি সেই পথেই হাঁটবেন? এত বিদেশ সফরের আপনার লোভ, সারাটা জীবন তো বিদেশি কাটালেন, বাংলাদেশের জন্য আপনি কি করেছেন? একটিবার যদি প্রশ্ন করা হয় দেশের জন্য আপনি কি করেছেন? গত অভ্যুত্থান, যে অভ্যুত্থানের সবচেয়ে বড় ফলটি আপনি খাচ্ছেন, সেই অভ্যুত্থানে আপনার ভূমিকা কি ছিল? একটিবার আপনি নিঃশ্বাস ফেলেছেন আমাদের এই 17 বছরের রক্তাক্ত আন্দোলনে? কোথাও কি আপনি একবারও সরকারের এই পৈশাচিকতার বিরুদ্ধে, সরকারের এই নির্মম নিষ্ঠুরতার বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, মামলা হামলা গুমের বিরুদ্ধে আপনি একবারও একটি বিবৃতি দিয়েছিলেন? আপনার সেই সময় ছিল না। আপনি ছিলেন 3-0 নিয়ে। 3-0 করতে করতে দেশকে আপনি শূন্য করে দিচ্ছেন। আপনার কোম্পানির ঋণ মওকুফ করতে হয় আর জনগণের মাথার উপরে ঋণের বোঝা চাপাতে হয়। ইতিহাস নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবে না। এখনো সময় আছে। এই লোভ লালসা পরিত্যাগ করে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিন। দেশকে, জাতিকে সুন্দরের পথে, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে পরিচালিত করুন। তা না হলে ইতিহাসের আস্থা করে আপনিও নিক্ষিপ্ত হবেন, এটা নিশ্চিতভাবেই বলা যায়।